না, উনি খুবই ব্যর্থ এবং ওনার মান সম্মান বোধ থাকলে ওনার আসলে সরে যাওয়া। গত 6 মাসে 180 দিনে এমন একটি দিন নাই যে দিন জনজীবনে স্বস্তি ছিল। আপনি ট্রাফিক থেকে শুরু করে মোড়ে মোড়ে আন্দোলন থেকে শুরু করে ছিনতাইকারীর কবজি কাটা থেকে শুরু করে ব্যবসায়ীকে কোপানো থেকে শুরু করে গত 6 মাসে 947টি হত্যাকাণ্ডের ঘটনা যদি এর মধ্যে আপনি ইনক্লুড করেন, আপনি দেখবেন পরিস্থিতি সত্যিই নাজুক। এবং অনেকেই আবার সাহস করে বলেন না যে তারা ভয় পান, কিন্তু আবার যখন গোপনে আমাদের সঙ্গে চুপে চুপে কথা হয় তখন তারা কিন্তু সকলেই তাদের ব্যক্তিগত উদ্বেগের কথা আমাদের জানাতে ভোলেন না, এবং তারা সকলেই কানে কানে চুপে চুপে বলেন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো বাংলাদেশ, সিরিয়া এবং আফগানিস্তান হয়ে যাবে। বাংলাদেশ যদি এভাবে চলতে থাকে তাহলে তো সন্ধ্যার পরে আমরা বের হওয়ার সাহস পাই না, আমরা নারীরা আগামীতে চাকরি করতে পারবো কিনা, অফিসে যেতে পারবো কিনা, ইত্যাদি ইত্যাদি উদ্বেগ কিন্তু সাধারণ মানুষ কন্টিনিউয়াসলি আমাদেরকে জানান। কিন্তু যখন আসলে পাবলিক স্পিকিং এ যান বা মিডিয়ার সামনে কথা হয় তখন আবার সেগুলো ঢেকে ঢুকে বলেন। আমি পাবলিক স্পিকিং আর প্রাইভেট স্পিকিং আসলে খুব বেশি আলাদা করতে। আচ্ছা, তাহলে একটু আপনার কাছে এই আপনার উত্তরের ভেতর থেকে একটু জানি যে আপনি যে জিনিসটি বলছেন বা যেটি একটু আগে বললেন যে কথা বলার কারণে অনেকের ভিতরে হয়তো সেটির আলোচনা হচ্ছে সেই আলোচনার জায়গা থেকেই যদি বলি, আমি আপনার কাছে একটু জিজ্ঞেস করি যে গত 15 বছরের থেকে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে, কিংবা একজন নারী হিসেবে আপনি ইনসিকিউর ফিল কেন করেন? কেন করি এই কারণে যে এখন অনেকগুলো স্টেক হোল্ডার তৈরি হয়েছে। অনেকগুলো স্টেক হোল্ডার কে কার স্বার্থে কখন কি করবে আমরা জানি না। 1, 2 হচ্ছে অদৃশ্য শত্রুর একটি কথা কিন্তু বাজারে এসছে, এবং সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির তরফ থেকে এসছে যে দৃশ্যমান শত্রু নেই কিন্তু অদৃশ্য শত্রু আছে। অদৃশ্য শত্রু আসলে কখন কাকে কোন হিসাব থেকে আঘাত করবে আমরা জানি না। গত 15 বছরে জানতাম যে যদি কোনো আঘাত আসে আওয়ামী লীগকে ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি তার জবাব দিতে হবে। এখন কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি না, এবং যেটা মুশকিল হয়েছে শুরুর দিকে যে ঐক্যটা আমরা লক্ষ্য করেছিলাম, যেই সকল রাজনৈতিক দল এবং মতের মানুষের মধ্যে এক ধরনের ঐক্য ছিল, সেটা কিন্তু এখন ভেঙে খান খান হয়ে গেছে। আমরা তো দেখি একটা ট্যাগিং কালচার যেটা আগেও ছিল, এখন সেটা অনেক গুণ বেড়েছে। ধরুন আপনি চট করে যে কাউকে ভারতের দালাল, সিআইএর এজেন্ট, রয়ের দালাল, স্বৈরাচারের দোষর চাতা বলে ফেলতে পারেন, এবং এটা বলবার জন্য আসলে আপনার হাতে কোনো এভিডেন্স থাকবারও দরকার নেই। আপনি মানুষটিকে পছন্দ করছেন না, আপনার তার কথা বলা ভালো লাগছে না, আপনি তাকে যে কোনো ভাবে ট্যাগ করতে পারেন। সো এই যে একটা ঘৃণা এবং বিতৃষ্ণার চাষ আমরা ভীষণভাবে লক্ষ্য করছি। আমরা কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আমি সবসময় একটি কথা বলতাম, পরে মানে অনেকেই বলেছেন, বিভাজনের রাজনীতি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষ বিপক্ষ, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, রাজাকার সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান, এভাবে তারা জাতিকে ডিভাইড করেছিল। এখন এই ডিভাইডের যে নেশন, সেটা আরো শতধারায় ডিভাইডেড হয়েছে। এখন আপনার কাউকে ভালো লাগলো না, আপনি তাকে মুহূর্তের মধ্যে ভারতের দালাল বলছেন, মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের দালাল বলছেন। সো এই যে এত স্টেক হোল্ডার, এবং এই দেশের মানুষকে আমার মনে হয় যে অনেকেই না পুরো বক্তব্যটিও শুনবার দরকার মনে করেন না। কাট পিস আপনি আপনার সুবিধা মতো কেটে একজন ব্যক্তির নামে দিচ্ছেন, ওটাকেই মেজরিটি পিপল খুলেও দেখে না যে পুরো বক্তব্যটা কি, আগের এবং পরের কথাগুলো কি ছিল। সো তখন হয় কি খুবই সহজে মিসকমিউনিকেশন হওয়ার সুযোগ থাকে। আচ্ছা রুবিনা আপা, আপনার এই প্রসঙ্গে আমি একটু শেষ একটা প্রশ্ন, একটু আমার নিজের জানার আগ্রহ। ব্যারিস্টার রুমিন ফারহানা যখন বিএনপির পক্ষ থেকে অনেকে বিগত সরকারের বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না, বা একদম মানে ভারী কণ্ঠস্বর বা একটা প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে রুমিন ফারহানাকে আমরা সবসময় দেখেছি, এবং আমার ধারণা এদেশের মানুষ অনেকেই আপনাকে চেনে। সেই আপনি যদি সন্ধ্যার পরে একজনকে না নিয়ে চলতে সাহস পান না, তাহলে এরা কি এই স্বাধীনতার পক্ষে, স্বাধীনতা 2.0 যেটাকে বলি আমরা, নতুন বাংলাদেশ বা আওয়ামী লীগ পরবর্তী যেটার বিরুদ্ধে আপনারা 15 বছর যুদ্ধ করেছেন, সেই যুদ্ধের পরে বিজয়ী জায়গায় আপনার শত্রু কে? আমি এখানে কয়েকটা কথা পরিষ্কার বলতে চাই যে এত বড় একটি অভ্যুত্থানের পর এবং 15 বছর লম্বা একটি দুঃশাসনের পর কিছুটা টার্ময়েল হবে, সেটা আমরা মেনে নেই। 2 হচ্ছে, আমি যদি লক্ষ্য করতাম সেই টার্ময়েলকে শক্ত হাতে নিয়ন্ত্রণের চেষ্টা সরকার করছে, তাহলে আমি আশ্বস্ত হতাম। কিন্তু আমি লক্ষ্য করছি সরকার তো নিয়ন্ত্রণের চেষ্টা করছেই না, বরং তাদের ইন্টারেস্ট যদি কোনো জায়গায় একটু
মানে মানে একটু কম্প্রোমাইজড হয়, ফর এক্সাম্পল সমন্বয়কদের কোনোখানে, যেমন গাজীপুরে যেটা হয়েছে, তারপরেই কিন্তু ডেভিল হান্টের এই উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু ডেভিল হান্টের উদ্যোগ যখন গাজীপুরে সমন্বয়কারীদের উপর হামলা হলো, তার আগে তো বাংলাদেশে বহু বহু ঘটনা ঘটেছে, প্রতিদিন ঘটছে, যেটা নিয়ে আমরা নিরবচ্ছিন্নভাবে চিৎকার করে যাচ্ছি। তখন তো সরকারের টনক নড়ল না। তো সেই জায়গাগুলোতে আমি ইনসিকিউর তো ফিল করি ডেফিনেটলি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিষ্ক্রিয়, সত্যি বলছি, তারা এখনো নিষ্ক্রিয়, মানে সক্রিয় হয়নি। আমি একটি উদাহরণ দিতে চাই। আমার টেলিফোন নাম্বার ভাইরাল করা হয়েছে, এইটা নিয়ে আমি ডিসি সাইবারকে কমপ্লেইন করেছি, লিখিত কমপ্লেইন করেছি, থানায় কমপ্লেইন করেছি। এখন পর্যন্ত 2 মাস পার হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়। ওই ভিডিওটি ওরকমই আছে মিডিয়াতে, এবং আমি আই হ্যাড টু চেঞ্জ মাই নাম্বার, আমার ব্যক্তিগত টেলিফোন নাম্বার বদলাতে হয়েছে। আমি যেহেতু একজন নারী, আমাকে না আসলে নানানভাবে হেনস্থা করা যায়। অনেকে বলেন উনি কি 15 বছর নিরাপদ ছিলেন? আমি আজকে খুব শক্ত ভাষায় বলতে চাই, কেবলমাত্র জেলে যাওয়াই কিন্তু অত্যাচার নয়। আমাকে মানসিকভাবে যেভাবে হেনস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে, প্রতি মুহূর্তে আমার বিরুদ্ধে তো 9-10টা মামলা আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে হত্যা মামলা পর্যন্ত, সেগুলোর হাজিরা দেওয়া আছে, এগুলো আছে। সোশ্যাল মিডিয়াতে আমাকে হেন কোনো ভাবনায় যেভাবে আমাকে হেনস্থা করা হয়নি, সেগুলো বোধহয় আমাদের অনেকেই এখন মনে করছেন সেগুলো হেনস্থা নয়, কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই এটাও কিন্তু খুব শক্ত হেনস্থা। সুতরাং 15 বছর নিরাপদ ছিলাম মানে এই না যে আমি হেনস্থার শিকার হইনি। তবে মানুষ স্বীকার করে যে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন যেমন নিষ্ক্রিয়, তখন তারা ভয়ে হোক, প্রণোদনায় হোক, আওয়ামী লীগের পারপাস সার্ভ করতে হোক, তখন তারা এখনকার চেয়ে অনেক বেশি সক্রিয় ছিল। আসলে কাদেরকে আপনি বলছেন? এক হচ্ছে যারা নানান রকম আইন শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে যুক্ত, তাদেরকে ডেভিল বলছেন? যারা নানা রকম অপরাধের সঙ্গে যুক্ত, তাদেরকে ডেভিল বলছেন? নাকি যারা আপনার মতের সঙ্গে সহমত ভাই বলছে না, তাদেরকে ডেভিল বলছেন? এই একটা প্রশ্ন আমার। 2, এই প্রশ্নটি উঠছে এ কারণেই যে গত 6 মাসে আমরা তো 180 দিনে ন্যূনতম কয়েকশো ঘটনা দেখেছি যেখানে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে, সাধারণ মানুষের উপরে কোনো না কোনো অপরাধ সংঘটিত হয়েছে। এই 6 মাসে তো আমরা সরকারকে সেভাবে কার্যকর কোনো উদ্যোগ নিতে দেখলাম না। এখন গাজীপুরের ঘটনা যেহেতু আপনার গায়ে, অর্থাৎ সরকারকে যারা বানিয়েছে বলে সরকার নিজে বলে যে ছাত্ররাই আমাকে বসিয়েছে, ইউনূস সাহেব নিজে বলেন, সো তখন কেন আপনার গায়ে হঠাৎ এত লেগে গেল যে আপনি ডেভিল হান্টের কথা এখন বলছেন? মানে আমাদের কি এতদিন অ্যাঞ্জেলের মধ্যে আমরা ছিলাম, হঠাৎ করে কিছু ডেভিল আসলো? তা তো নয়। 3 হচ্ছে এরকম হাঁক ডাক ইন্ডিকেট করে যে এর ভেতরে আর কোনো পারপাস আছে, বা এখানে এটা আসলে খুব নর্মাল প্রসেস না। বিকজ একটা নর্মাল সভ্য দেশে কি হওয়ার কথা, সরকার থাকবে, আইন শৃঙ্খলা থাকবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে পুলিশ এবং অন্যান্য যে বাহিনী আছে তারা কাজ করবে, এবং জনজীবনের নিরাপত্তা এবং স্বস্তি বিধানের দায়িত্ব তাদের। সেখানে হঠাৎ করে এই ধরনের অপারেশন ক্লিন হার্ট, ডেভিল হান্ট কিংবা লুকিং ফর শত্রুজ, অতীত তো আমরা দেখেছি। এগুলো অপারেশন ক্লিন হার্ট তো বিএনপির সময় হয়েছিল, দলের নেতাকর্মীদেরও ভিতরে যারা বিগড়ে গেছিল বা একেবারে বিপদগামী বলবো, বা যাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাদের এগেইনস্টেই করা হয়েছিল। জাতিকে এর মাসুল দিতে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এরপরে মাত্রা ছাড়া হয়েছে, প্রাইভেট প্র্যাকটিস হয়েছে, বাহিনীগুলো পয়সা খেয়ে যার যার মতন ভাড়া খেটে মানুষকে হত্যা করেছে। আপনি শুনেন, একটা কোনো বিষ বৃক্ষ বপন করলে সেখান থেকে আম, জাম, কাঁঠাল খাবেন এই আশা করেন না প্লিজ, এটা হয় না। 6 মাসেও কেন পুলিশ তার মনোবলে ফিরতে পারবে না? কতদিন লাগবে? 6 বছর? এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। এক হচ্ছে পুলিশ বাহিনীতে যারা আছেন এখন, তাদের 80% হাসিনার নিয়োগ করা, এবং ছাত্রলীগ, যুবলীগ এই ব্যাকগ্রাউন্ডের। সো তারা চাইছে এই সরকার ফেল করুক। 2 হচ্ছে সরকার তাদেরকে যথেষ্ট পরিমাণ ভীতি মানে শক্ত হাতে নিয়ন্ত্রণ, এবং তাদের যেই বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া, তাদের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকলে সেরকম কোনো ব্যবস্থা সরকার এখন পর্যন্ত নিতে পারে নাই বা নেয় নাই। সো এটা তাদেরকে 6 মাসে আরো বেশি শক্ত করেছে যে আমরা সরকারকে অসহযোগিতা করে যাব এবং এর ফলে আমাদের কোনো কনসিকুয়েন্স ভোগ করতে হবে না। সো তারা সরকারকে ক্রমাগত অসহযোগিতা করে যাচ্ছে। 3 হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যাকে নিয়ে আসা হয়েছে, আমি এত আনইমপ্রেসিভ এবং এত অপদার্থ আর কোনো 22টা উপদেষ্টার মধ্যে আমার কোন উপদেষ্টাকে এত আনইমপ্রেসিভ এবং এত অপদার্থ মনে হয়। কেন অপদার্থ মনে হচ্ছে? অপদার্থ মনে হচ্ছে বিকজ উনি কি বলেন বিড়বিড় করে উনিই বোঝেন, আমার জানি না আর কেউ বোঝেন কিনা, আর উনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছেন না।
আচ্ছা, উনি পরিস্থিতির ন্যূনতম কোনো উন্নতি ঘটাতে পারছেন না, হঠাৎ উনি ডেভিল হান্টের ঘোষণা দিলেন। সো এই ঘোষণাটা খুব স্বাভাবিকভাবে নেয়ার কোনো কারণ নাই, কারণ যদি নর্মাল প্রসেসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি জিরো ক্রাইম কোথাও হয় না, পৃথিবীর স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতেও জিরো, তাহলে পুলিশ লাগে না, তো তার পুলিশ দরকার নাই, জিরো ক্রাইম বলে কিছু নাই, কিন্তু ক্রাইমের মাত্রাটা তো নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে। গত 6 মাসে আপনি আমাকে সত্যি কথা বলেন অপু ভাই, ক্রাইমের মাত্রা কি নিয়ন্ত্রণের মধ্যে আছে? না, নাই। যখনই কোশ্চেন করি তখনই বলে পুলিশ এখনো মনোবলে ফিরে নাই। মনোবলে ফিরে, মনোবলে ফেরার জন্য আপনি বলেন তো 64টা জেলা, এই যে মনোবলে ফিরে নাই, এই জেলাগুলোতে কি স্বরাষ্ট্র উপদেষ্টা সফর করেছেন? জেলায় জেলায় গিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের মনোবল ফেরানোর চেষ্টা করেছেন? সেখানে থানাগুলোতে গিয়ে র্যান্ডম ভিজিটে কারো থানার যে অফিসার্স ইনচার্জ আছে তার সঙ্গে কথা বলে জানতে চেয়েছেন লোকালে প্রবলেমটা কি, কোথায় সমস্যা হচ্ছে, কারা করছে? না, কিচ্ছু করতে যাননি তারা কিছুই করছেন না। উনি খুবই ব্যর্থ এবং ওনার মান সম্মান বোধ থাকলে ওনার আসলে সরে যাও। ওকে, জাহিদ ভাই, আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই। আমার আজকে একটি সংবাদ দৃষ্টি আকর্ষণ করেছে, সেটি হচ্ছে যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি একটি কথা বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার ক্ষেত্রে সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে, এবং তিনি বলেছেন তবে নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলসহ সব অংশীজনের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এবং উনি বলেছেন স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ, তাই এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিবাচক অবস্থান রয়েছে। আপনি যেহেতু নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনেও মানে আপনারা রিপোর্ট জমা দিলেন এবং সেটির সাথে আপনি জড়িত, এবং এই বাস্তবতায় আপনারা, আমি আবার এটাও ক্লিয়ার করি, আপনারা যে সংস্কার প্রস্তাব দিয়েছেন সেখানে বলেছেন তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টেরিয়াম গভর্নমেন্ট যারা থাকবে তাদের অধীনে দুটিই হবে, কিন্তু এই বাস্তবতায় এই প্রেক্ষাপটকে তার এই বক্তব্য বা কতটুকু বাস্তবায়নযোগ্য মনে হচ্ছে? আমি এটা একেবারে ভুল সিদ্ধান্ত হবে বলে মনে করি। আচ্ছা, এর মধ্যে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছেন যে তারা এটা সঠিক হবে বলে মনে করেন না। কেন বলি, মানে আগামী নির্বাচনটার মূল চ্যালেঞ্জটা কি? মূল চ্যালেঞ্জ আমি মনে করি, জি না, আমাকে ওই গতকাল একটা শোতে জিজ্ঞেস করছিল আপনাদের এই সংস্কার যদি না হয় কি হবে, কিছু সমস্যা নেই। একটা উদাহরণ দিই, 2008 সালে যে আরপিও সংশোধন হয়েছে যেটার অধীনে ওই নির্বাচনটা হলো 1/11 সরকারের সময়, অনেক কিছু অ্যামেন্ড করা হয়েছে। তার আগের আরপিও যেটার অধীনে সংসদ নির্বাচন হয় যে আইনের অধীনে, খারাপ ছিল তো, সত্যিই ছিল তো। 96 2001 নির্বাচন কি খারাপ হয়েছিল? হয় নাই তো। না, কেন হয়নি? এইটার থেকে তো ভালো হয়েছে। বাংলাদেশের শ্রেষ্ঠ দুটো নির্বাচন, কিন্তু অনেকে প্রশ্ন করে, কিন্তু শ্রেষ্ঠ দুটো নির্বাচন 91টা তো তত্ত্বাবধায়ক রয়েছে, 91, 96, 2001, আমি 91কে সেই আমাদের ওই মানে সংবিধানের তত্ত্বাবধায়ক বলছি, একটা ভিন্ন সরকার ছিল। আচ্ছা, তত্ত্বাবধায়কের অধীনে জেনুইনলি আসলে দুটো নির্বাচন, যে দুটো সবচেয়ে ভালো সে দুটো হয়েছে সবচেয়ে খারাপ আরপিওর অধীনে। তো কেন হলো? তার মানে হচ্ছে সরকারের সদিচ্ছা, যে সরকার এসেছিল সে চেয়েছে হবে। সো এই সরকারও আমরা এখন পর্যন্ত আশা করি নির্বাচন ভালোভাবে চলবে, কিন্তু চ্যালেঞ্জটা অন্য জায়গায়। এই যে পুলিশ নিয়ে আলোচনা করলাম, পুলিশ যদি বলে যে আপনার কিছু লোকজন রাখেন আমি আসতেছি, এটা হয়তো অনেক হয়েছে তা না, কিন্তু যদি এই হয় পরিস্থিতি, রাতের বেলাতে থানার বাইরে গ্রাম অঞ্চলে যায় না, এটা একটা ফ্যাক্ট। তো তাহলে সেই পুলিশ কিভাবে নির্বাচনের সময় শক্তিশালী দলগুলোকে, আমরা আওয়ামী লীগকে এখন সরিয়ে রাখি, আর কে কি করে, বিএনপি তো এখন একটা বিরাট শক্তিশালী দল, বিএনপির কবল থেকে অন্য দল কে বাঁচাবে? আমি বলছি না বহু জায়গায়, কিন্তু যদি হয়, এবং নির্বাচন কমিশন কিন্তু কারো সদিচ্ছার উপরে ডিপেন্ড করতে পারে না, তার ধরেই নিতে হবে যে বড় দল তার শক্তি প্রয়োগ করার চেষ্টা করবে, এনার্কি তৈরি করার চেষ্টা করবে, আমাকে সেটা ঠেকাতে পারতে হবে। তো এই পুলিশ কি সম্ভব? এখন আপনি সারা দেশে এত হাজার স্থানীয় সরকার নির্বাচন পুলিশের ঘাড়ের উপরে চাপিয়ে দেবেন, এটা হতে পারে না। আমার কাছে যেটা মনে হয়, আমার একটা সাজেশন আছে, সেটা হলো কিছু পাইলট হওয়া দরকার। 2-1টা পৌরসভা, 2-1টা সিটি কর্পোরেশন, কিছু উপজেলা। জনাব আসিফ মাহমুদ যেটা বলছেন, উইচ ইজ রাইট অ্যাজ ওয়েল, আমাদের সার্ভিসের সমস্যা আছে, সেটা ঠিক আছে, সেটা অল্টারনেটিভ ব্যবস্থা কোনো না কোনো ফর্মে প্রশাসক বা ওখানে আরো কিছু মানুষজনকে এমপ্লয় করে এই কাজগুলো, এই যে জন্ম নিবন্ধন সহ অনেক কাজে ঝামেলা হচ্ছে, এটা করুক। আর সাথে সাথে আমরা কিভাবে এই পুলিশ এবং মিলিটারি ব্লেন্ড, আমাদের আগামী নির্বাচনে কিন্তু ডিসেম্বর পর্যন্ত পুলিশ খুব কনফিডেন্ট হবে বলে আমার লক্ষণ বলছে না, তো তখনও মিলিটারিকে একটা পারফেক্ট ব্লেন্ডে ব্যবহার করতে হবে। এবং আমরা আমাদের এবার যে সংশোধনী প্রস্তাব করেছি তার মধ্যে একটু জানিয়ে রাখি, সেটা হলো আমাদের সামরিক বাহিনী আগে নিরাপত্তা বাহিনীর সংজ্ঞায় ছিল, শেখ হাসিনা এসে এটা বাতিল করে দিয়েছেন।
আমরা আবার এটা প্রপোজ করেছি। সো এটা যদি হয়ে যায় তাহলে মিলিটারিকে আপনি এখনকার মতো ডিপ্লয় করতে পারবেন, তাতে পুলিশের যে ঘাটতি আছে সেটা পূরণ করা যাবে। কিন্তু এগুলো ছোট ছোট পরীক্ষা, এত হাজার লোকাল গভর্নমেন্ট ইলেকশন হওয়া এবং এর মধ্যে একটা মারাত্মক হানাহানির মধ্যে সব ঢুকে যাওয়া, এইটা এই মুহূর্তে এক্সপেরিমেন্ট করার সুযোগ নেই। কিন্তু আবার কিছু করতে হবে সো দ্যাট আমরা বুঝতে পারি পরিস্থিতিটা কেমন।